ব্যাপারটা না ভীষণ কনফিউজিং হয়ে যাচ্ছে, বুঝলে বান্টিদা? ঠিকই, ভেবে গেলাম এক আর হলো আরেক। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। আর ঋষি তো এখন আর কোনো ক্ষতি করতে চায়নি। ইনফ্যাক্ট ওদের রিলেশন আরো স্বাভাবিক হয়ে গেছে, যেটা আমরা সবাই নিজের চোখে দেখলাম। যা দেখলাম সেটাই কি ঠিক? মানেটা না আমি নিজেও বুঝতে পারছি না, জানো তো। আমি ভীষণ কনফিউজ যে আমার কখনো কখনো মনে হচ্ছে যে ঋষি একদম পাল্টায়নি, বোধহয় আগের মতোই রয়েছে, খারাপ। ও বোধহয় ওনাকে একদম ভালো রাখবে না। আমার কখনো কখনো মনে হচ্ছে ও একদম পাল্টে গেছে, খুব ভালো ছেলে হয়ে গেছে, ও ওনাকে খুব ভালো রাখবে। দেখো, আমি সবই মানছি, কিন্তু চন্দন মামুর জন্য ঋষিদার উকিল নিয়ে যাওয়ার এই ঘটনাটা তো তোমাদের চোখের সামনেই ঘটেছে। এটাকে তো তোমরা অস্বীকার করতে পারো না। আর তাছাড়া তোমরা তো নিজেরাই বলছো যে তোমাদের প্রশ্নের সঠিক উত্তর ঋষিদা দিতে পারছে না। সেক্ষেত্রে তো সন্দেহ থেকেই যায়, তাই না? দেখো, আমি একটা কথা বলছি, সন্দেহ আমাদের থাকবেই। আর কাল মামুর কেসের রায় বেরোনোর কথা, আর যতক্ষণের মধ্যে রায় বেরোবে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। সেটাই তো ভয়ের জায়গাও নেই। দেখো, প্রথম কথা, ঋষি কিন্তু মামুর জন্য লয়ার অ্যাপয়েন্ট করেছে, নিজের প্রভাব প্রতিপত্তির জোরে সমস্ত রকম সাক্ষ্য প্রমাণও হাজির করেছে। আর সেই সাক্ষ্য প্রমাণগুলো যদি মামুর বিরুদ্ধেও কথা বলে, তাহলেও কিন্তু কেসটা ঘুরে যেতে পারে। আর অন্যদিকে একটা খটকার জায়গা হয়েছে অহনা, যার সঙ্গে কিন্তু ঋষি ওপর ওপর অভিনয়টা চালিয়ে যাবে। সে টেরটিও পাবে না। তাতে কিন্তু অহনার লাইফ রিস্ক থেকেই যাচ্ছে। সত্যি চিন্তার ব্যাপার। মেঘলা, তুমি আছো বলে সবটা কিভাবে সামলাতে পারছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে জানি কি। কথার কথা তো আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমার পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে, তবে সময় অল্প ছিল তো, তাই যতটুকু লেখার যায় ততটুকু চেষ্টা করেছি। আর আরেকজন স্টুডেন্ট, তার কি খবর? সে ঠিকঠাক পেরেছে সব? সে তোমার পরীক্ষার সময় তোমার পাশে দাঁড়াতে চায় মেঘলা। আমার পরীক্ষার আগে তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আজ তোমার পরীক্ষার সময় আমি তোমার সাহায্য করতে চাই। চন্দন আমার ভাই হতে পারে, কিন্তু আমি চাই ওর উচিত শাস্তি হোক। ওর অন্যায় আমি সহ্য করব না। আমি ওর বিরুদ্ধে সাক্ষী দেব। মা, তুমি যে কথাটা বলেছো তাতেই আমি খুশি। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এখন জমিয়ে শুধু সংসার করো। কেন? আমি আমার ভাইকে শাস্তি দিতে পারি না? হ্যাঁ, দেবো তো। আমরা সবাই মিলে চন্দন রায়চৌধুরীকে শাস্তি দেব। তুমি না এই হিসাবে পরীক্ষা দিয়ে উঠলে, এতদিন তো মাথায় এত চাপ ছিল, আর না, বুঝেছ? কিন্তু মা, मैं हूं ना। তুমি বলো তো, কেন তোমার থেকে কিছু লুকোতে যাব? মা, আসলে কি বলো তো, আমরা ভেবেছিলাম যে তোমাকে একবারে সুখবরটাই দেবো। আই মিন, কোর্টের রায় বেরোক, তারপরেই আমি তোমাকে পুরো ব্যাপারটা জানাবো। আমি জানি মা, আর তুমি নিশ্চিন্ত থেকো, বাবার খুনি শাস্তি পাবেই। হ্যাঁ মা, আমরা সাবধানেই থাকবো, আর তুমিও সাবধানে থেকো, ঠিক আছে? রাখি এখন। মা ফোন করেছিল তো? হ্যাঁ অগ্নি, আসলে আমি বা মেঘলা মাকে তো কিছু জানেনি না, আর ওইদিকে কাকু মা টেনশন করবে বলে কিছু জানায়নি, তাই মা একটু রেগে গেছে আর কি। বলছিলাম, ভালো করে বুঝিয়ে বলেছো তো সবকিছু? চন্দন মামু শাস্তি পেয়ে গেলেই মায়ের সমস্ত রাগ গলে জল হয়ে যাবে, জানো? আসলে কি বলতো অগ্নি, এই কষ্টটা তো অনেক দিনকার জমে থাকা কষ্ট, তাই না? আমি যদি মায়ের সামনে থেকে মাকে সামলাতে পারতাম এই সময়, খুব ভালো হতো, জানো? আগের থেকে এত আশা করো না আয়ুষী। তুমি এরকম কথা বলছো কেন হঠাৎ? না, মানে ওই আইন কানুনের ব্যাপার তো তুমি বুঝতেই পারছো যে আগের থেকে যতক্ষণ না রায় মানে তুমি কি বলতে চাইছো অগ্নি? মামু কোন রকম ভাবে একটা চাল ছেলে পার পেয়ে যাবে? না না, আগের থেকে এই ভাবনাটা আমার মনে ছিল না, জানো তো। যখন থেকে মেঘলা আর ঋষির সম্পর্কে বললো না, তখন আমার একটু ডাউট হতে আরম্ভ করলো। তো
তুমি বলো না, তুমি বলো যে এই যে ঋষি হঠাৎ করে রং চেঞ্জ করে মামুর দলে নাম লেখানোটা ঠিক হলো? দাদা ভাই, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর মনে হচ্ছে যে আমরা হারবো? আমরা জিতবো দাদা শোনা, মেঘলার এত চেষ্টা কখনোই বৃথা যাবে না। বান্টি, দেবী, আচ্ছা তোমরা এত কনফিডেন্টলি বলছো কি করে? বলছি কারণ আমরা একজোট হয়ে লড়ছি, আর আমাদের সাথে সবাই আছে। কে তোমার সাথে আছে আর কে নেই সেটা জানার এই তো সুযোগ। আমি বরং ঋষি স্যারকে একটা ফোন করে দেখি, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই। বলো। হ্যাঁ হ্যাঁ, বাবা জোর বাঁচান বেঁচে গেছি। ভাগ্যিস সময় থাকতে থাকতে ভালোই ভালোই মেঘলার হাতে ডকুমেন্টসগুলো আমি তুলে দিয়েছি, নাহলে আজ মামুর যে অবস্থা। ছোট মামি। হ্যাঁ অহনা, বলছিলাম যে ঋষিকে একটু ফোনটা দেবে প্লিজ, মানে ওর সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ মানে কি দরকার ছিল, মানে আমাকে কি বলা যাবে? হ্যাঁ মানে তোমাকে আসলে। কি হয়েছে না? কে ফোন করেছে? হ্যাঁ ওই ছোট মামি। ছোট উর্মিলা, দাও তো ফোনটা আমাকে দাও। হ্যাঁ উর্মিলা বলো। হ্যাঁ বলছিলাম যে এইদিকে পরিস্থিতি তো একদম বাবার বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি 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 কিছু বুঝতে না পেরে আপনাকে বাধ্য হয়ে ফোন করলাম। তুমি আমার কাছে কি হেল্প চাইছো? হ্যাঁ বলছিলাম যে এক্ষুনি যদি বাবার জন্য একটা ভালো লয়ারের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো। আমি তোমার বাবার পাশে সবসময় আছি, যা যা প্রয়োজনীয় ব্যবস্থা তুমি সেগুলো নাও, বাকিটা আমি বুঝে নেব। রাখি তাহলে। কি বলবে কিছু? বলবে তো তুমি সত্যি কথা। মানে কি চাও কি তুমি? না আমি না একটা কথারও তোমার মানে বুঝতে পারছি না। তুমি পারছো না তাই না? সেটাই আমি কি বুঝতে পারছি তোমাকে। আমার কেন মনে হচ্ছে ঋষি যে এখনো পর্যন্ত আমার তোমার মাঝখানে এখনো একটা ভুল লুকিয়ে আছে। না প্লিজ, আমি না এত কমপ্লিকেটেড কথার মানে বুঝি না। তার থেকে ভালো প্লিজ লেট মি গো। ওকে, আমি চলে যাচ্ছি। আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না ঋষি। আচ্ছা, যে প্রশ্নটার আমার কাছে উত্তরই নেই তার জবাবটা আমি কি করে দেবো? হ্যাঁ, শুধু আমার কথার উত্তর নেই তা নয়, আমাকে দেওয়ার যোগ্য সম্মানটুকুও তোমার কাছে নেই। কি মুশকিল। অহনা শোনো, সব কথা না সবসময় বলা যায় না। মেকি ঠিকই বলে, তুমি একটু পাল্টাওনি। দেখো, আমাকে ভরসা করার থেকে যদি মিকিকে ভরসা করার তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তুমি সেটা করতে পারো। প্লিজ গো অ্যাহেড, আমি তোমাকে কিছু বলবো না। বেশ, আমি চলেই যাচ্ছি তাহলে। আর এটার জন্য তোমাকে অন্য কারোর কাছে কোনো জবাব দিয়ে করতে হবে না ঋষি, আমি চলে যাচ্ছি। অহনা
অহনা প্লিজ, অহনা, আরে কথাটা শোনো অহনা। তুমি কেঁদো না বাবা, আমি তো তোমায় বলছি, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে তুই বলছিস রে মা? আমার তো সব শেষ হয়ে গেল। মেঘলা চ্যাটার্জি আমাকে সর্বশান্ত করে ছেড়ে দিয়েছে। দেখে নিস আমি ওকে না। বাবা প্লিজ, এত কিছু হয়ে গেল বাবা, এর পরেও আচ্ছা এখন কি ভালো হওয়া যায় না? আজকে কিন্তু শুধুমাত্র মামুর জন্যই ছোট মামি একা, এমনকি ছোট মামার সঙ্গে কোনো রকম কথা নেই। মামু তো বুঝতে পারছে সব শেষ হয়ে গেছে, আর মামু কোনোদিনও পার পাবে না। তাহলে এই শেষ সময় এসে ছোট মামা আর ছোট মামির মিলটা করিয়ে দিলে পারে না? আর 5টা মেয়ের মতো আমিও কিন্তু মরিয়া হয়ে উঠেছি যে আমি আমার বাবাকে বিপদের হাত থেকে বাঁচাবো বলে। কিন্তু আমি কিন্তু এত কিছু এইসবের জন্য করছি না যে তুমি ছাড়া পাওয়ার পর সেই বদলা, প্রতিহিংসা, এইসব কথাগুলো আর হবে বলে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? বললেই তো পারে যে দেখো না, তোমরা সবাই মিলে ছোট মামিকে আপন করে নাও। মামুর যদি একটু সেন্সিটিভ থাকতো তাহলে কি আজ আমরা এইভাবে একজোট হয়ে মামুর বিরুদ্ধে দাঁড়াতাম? সুজন, তুই ওর উপর রাগ করিস না, ও সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর না। দেখ, হাজার হোক চন্দন ওর বাবা, আমরা প্রত্যেকে মিলে ওর এগেনস্টে কথা বলছি। এত এই কথাগুলো ওর মনের উপর কি প্রভাব ফেলছে তুই বুঝতে পারছিস না? কি রে তুই? আমি কিছু ভাবতে পারছি না। সত্যি আমি জানতে চাই না, কিন্তু উর্মিলার এই ব্যবহার আমি জাস্ট মেনে নিতে পারছি না। সুজন, মিস লিলি, আমি আশা করব আজ আপনি চন্দন রায়চৌধুরী সম্পর্কে যাবতীয় তথ্য এই আদালতে পেশ করবেন। ইওর অনার, চন্দন স্যার যবে থেকে জানেন আমি একজন বিধবা মা, তার কষ্টের উপার্জনের থেকে তার একমাত্র সন্তানকে মানুষ করছে, আর তার কাছে এই নার্সিংহোমের কাজটা অত্যন্ত জরুরি। সেদিন থেকে জোর করে ভয় দেখিয়ে আমাকে দিয়ে এই বেআইনি কাজগুলো করানো হয়। প্রথম চন্দন স্যারকে আমরা সৈকত স্যার আর ময়ূক স্যারের শুভাকাঙ্ক্ষী বলেই জানতাম, তাই উনি যা বলতেন ভাবতাম মালিক পক্ষের সঙ্গে কথা বলেই বোধহয় কাজগুলো করছেন। কিন্তু আস্তে আস্তে জানতে পারলাম উনি আসলে ভালো সেজে থাকার নাটক করেন। সৈকত স্যারদের ভালো রেপুটেশনকে কাজে লাগিয়ে উনি নার্সিংহোমের মেডিসিনগুলোকে বাইরে সেল করে দিতেন, আর সেই জায়গায় নার্সিংহোমে জাল কম দামি ওষুধ রেখে দেওয়ার ব্যবস্থা করতেন। সৈকত স্যাররা ওনাকে খুবই বিশ্বাস করতেন, তাই ওদিকে কোনো নজর দিতেন না। কিন্তু একদিন মাত্র মোহনা ম্যাডামই ওনার আসল চেহারাটা চিনে ফেলেছিলেন। চন্দন স্যার খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তাই খেলাটাকে এমনভাবে সাজালেন যাতে নিজে থেকে আঙুল তো উঠলই না, উল্টে সৈকত স্যার যাতে ওনাকে কোনোভাবে সন্দেহ না করেন আর ওনার জালিয়াতি কোনোভাবে ধরা না পড়ে যায়, সেই জন্য উনি সৈকত স্যারকে মার্ডার পর্যন্ত করেন। আর সেই সময় উনি আমাকে ভয় দেখিয়ে ওনার সহযোগিতা করতে বাধ্য করতেন। আমি নিজে সেদিনকে সৈকত স্যারের কেবিনের বাইরে দাঁড়িয়েছিলাম। চন্দন স্যারকে খবরটা আমিই দিই। সেদিনকে সৈকত স্যারের কেবিনে কেউ ছিল না, আর চন্দন স্যার নিজে সৈকত স্যারের কেবিনে ঢুকে চন্দন স্যারের কথা মতোই সেদিন আমি ভিজিটার্স বুকে ওনার নামটা কেটে দিয়ে অগ্নি স্যারের নামটা লিখে দিই। ধর্মবতা, আমি জানি আইনের চোখে আমি অপরাধী, আমাকে ক্ষমা করা যায় না, কিন্তু একবার বিচার করে দেখুন
আমাকে জোর করে বাধ্য করে এসব কাজ করা হচ্ছে শুধুমাত্র ওই ছোট্ট শিশুটার চোখের দিকে তাকিয়ে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করবেন প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন প্লিজ। আপনার কি আপনার মক্কেলের সম্পর্কে কিছু বলার আছে? না ধর্মাবতার, আর কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। জজ সাহেব, আমি কিছু বলতে চাই। যা বলার কাঠ ধরে দাঁড়িয়ে বলুন। ছোটবেলা থেকেই মেয়েদের কাছে তার বাবা আদর্শ। মেয়েদের কাছে স্বপ্ন হয় যে ভবিষ্যতে যে তার স্বামী হবে সে তার বাবার মতো হবে, কিন্তু আমি কোনোদিন এরকম স্বপ্ন দেখিনি, কারণ আমি কোনোদিনও মনেই করতাম না যে আমার বাবার মতো কেউ হতে পারে। আমার বাবা একের পর এক ভুল করে গেছে, কিন্তু আমি এই ঘটনা থেকে কখনো বেরিয়ে আসতে পারিনি। আজ আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার বাবার হয়ে। আমার বাবা হয়তো একজন খুব খারাপ মানুষ, হয়তো অনেক অপরাধ করেছে যার কোনো ক্ষমা হয় না। আইন তাকে যাই শাস্তি দিক না কেন, কিন্তু আমার বাবা যাদের সাথে এই অন্যায়গুলো করেছে, যদি তারা পারেন আমার বাবাকে আমার আইনের কাছে একটাই অনুরোধ আছে, আমার বাবার বয়সের দিকে দেখে যদি তার শাস্তিটা একটু মুকুব করা যায়, যদি একটু ভেবে দেখে। ইয়োর অনার, উর্মিলা দেবী তার বাবার বয়সের অজুহাত দেখিয়ে যতই তাকে দুর্বল এবং অক্ষম প্রমাণ করার চেষ্টা করুন, আসলে এই মানুষটি এই বয়সও শ্রী সন্দীপ মৈত্রকে গুন্ডা দিয়ে পিটিয়ে আহত করেন, অহনা চৌধুরীকে কিডন্যাপ করতে চান এবং মেখলা চ্যাটার্জির ওপর আক্রমণ করেন। এছাড়াও ওনার বিরুদ্ধে সৈকত দেবরায়কে হত্যা করার যে অভিযোগ আছে, সেই সব দিক বিচার করে আমি আশা করব বিচারক তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। এই কেসের রায়দানের ক্ষেত্রে সমস্ত দিক বিচার করে এবং চন্দন রায়চৌধুরীর বয়সের কথা মাথায় রেখে এই আদালত ইন্ডিয়ান পেনাল কোডের 433 এবং 433-এর এ ধারা অনুযায়ী আসামি চন্দন রায়চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। শোন, একটা কথাই শুধু বলতে চাই, পারলে ক্ষমা করবেন।
পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেখানেও আমি তোমায় ছাড়বো না মেঘলা।